ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মূলত এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন কোটি টাকার ত্রাণ নিয়ে গিয়ে দিয়ে আসলে তো হবে না, কারণ আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বন্যার্তদের জন্য সেই ত্রাণের টাকার আসল রহস্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, গণত্রাণ সংগ্রহ করে কেন তারা বনবাসীদেরকে সাহায্য করেনি সমন্বয়করা, এবার সেই সকল বিষয়ের উত্তর বেরিয়ে আসলো এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অগ্নিকন্যা সানজিদা এবং কিছু চমৎকার তথ্য দিয়েছেন এবং সেই সাথে সেই শিক্ষার্থী সেই ত্রাণের টাকার আসল রহস্য বের করে দিয়েছেন এবং সেই সাথে অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সমালোচনার শেষ হতে চলেছে এবং তারা জবাবদিহিতে অত্যন্ত চমৎকারভাবে সেই সকল বিষয়গুলোর জবাবদিহিতা করেছে এবং সেই সাথে হিসাব মিলিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে অগ্নিকন্যা সানজিদার সেই সকল চমৎকার কথাগুলো শুনে নেই। আপনারা লাখ কোটি টাকার ত্রাণ নিয়ে গিয়ে দিয়ে আসলে তো হবে না, কারণ আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না। কার ব্যাংকে? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, জানি না। আমি সমালোচনা করেই বলি, দেশে এখনো সঠিক পথে নেই। যাদেরকে সার্জেন্ট হিসেবে রাখা হয়েছে তারাই তো এখন ওই যে টাকা পাচ্ছে না দেখে কাজ করতেছে না। আগে টাকা দিত, ফাইল সাথে সাথে রেডি হয়ে যেত, এখন এত ডিলে হচ্ছে। সানজিদা আনোয়ার চৌধুরী, আমরা প্রথমেই যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই, ত্রাণের টাকা ব্যাংকে কেন? সমালোচনা হচ্ছে অনেক, আপনার বক্তব্যটা কি? কার ব্যাংকে? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, জানি না। না, আপনারা জানেন যে সমন্বয়করা টাকা তুললো বন্যার্তদের জন্য, সেই টাকাটা ব্যাংকে রাখা হয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। ওই সময় প্রপার কেন ব্যবহার করা হয় নাই? আমরা দেখেছি টিএসসিতে ত্রাণ পড়ে আছে। প্রপারলি ব্যবহার করা হয়েছে, টিএসসিতে ত্রাণ পড়ে আছে, কারণ বন্যা পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য। বন্যায় যদি সব খরচ করে ফেলে পরবর্তীতে পুনর্বাসনের জন্য তো আসলে ভেবাচাকা খেতে হতো। আর ওটা ওনারা হয়তো কোনো সিদ্ধান্তর মাধ্যমেই নিজেদের অ্যাকাউন্টগুলোতে রেখেছে, এটা তো আসলে আমি জানি না, বলতে পারছি না। কিন্তু আপনি কি মনে করেন না স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা প্রয়োজন ছিল? আগেই মানুষকে ওনারা তো অনেক জায়গায় নাকি অনেক জবাবদিহিতা দিয়েছেন। এখন পরিপূর্ণভাবে আমি আশা করছি যে ওনারা অবশ্যই কোথায় কি খরচ করেছেন বা এখন কতটুকু আছেন ওটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের মানুষের কাছে জবাবদিহি করবে। সমন্বয়করা পুরো বাংলাদেশ ভ্রমণ করছে, এর অর্থ কিভাবে আসছে? আপনি নিজেও প্রশ্ন তুলেছেন। এর অর্থ মানুষ দিচ্ছে, জনগণ দিচ্ছে। মানে এটা হলেই মানে এর কোনো অডিট থাকবে না? আসলে এই টাকাগুলো তো আসলে ত্রাণের টাকা না, এগুলো হচ্ছে গিয়ে ওই যে আমাদেরকে যারা ভালোবাসেন তারা হয়তো পার্সোনালি একটা গাড়ি দিয়ে দেয়, বা আমরা যখন রিকোয়েস্ট করি যে আমরা এখানে যাচ্ছি একটা প্রোগ্রামের জন্য, একটা আলোচনা সভার জন্য, আমাদের গাড়ি লাগবে, তখন আসলে হয়তো ওনারা গাড়িগুলো দেন। ক্যাম্পাসে রাজনীতির বিপক্ষে সবসময় আপনার অবস্থান, যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আপনার কি মনে হচ্ছে ক্যাম্পাস থেকে রাজনীতি আসলে চিরতরে মুক্তি পাবে? দলীয় রাজনীতি মুক্তি পাবে, এটা তো কথাই হয়ে গিয়েছে। 17 তারিখে যখন আমরা ছাত্রলীগকে বের করে দিয়েছি, এরপর 29 তারিখে আমরা স্যারের কাছে, আমাদের ভিসি স্যারের কাছে আমাদের স্মারকলিপি দিয়েছি। তো স্যার আমাদেরকে বললো যে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না সে মানে দলীয় রাজনীতি থাকুক, অবশ্যই থাকবে না। তার পরিবর্তে আমরা সুষ্ঠু রাজনৈতিক চর্চার জন্য ডাকসু রেখেছি, ডাকসু নির্বাচন দেওয়া হবে। এবং এই যে রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি ছিল, সেটার তো ভূত প্রেতাত্মা আছে, আপনারাই বলছেন, সেটা কি আবার চারা দিয়ে উঠতে পারে না? চারা দিয়ে উঠার চেষ্টা করছে দেখেই তো আমরা এখনো মাঠে কর্মসূচিতে অবস্থান করছি। আপনি কি মনে করেন ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতি আপনার পরিপূর্ণতা পাবে? অবশ্যই ছাত্র রাজনীতি করার জন্য ডাকসুই প্রয়োজন, দলীয় রাজনীতি করার জন্য দল প্রয়োজন, কিন্তু ছাত্র রাজনীতি করার জন্য ডাকসু প্রয়োজন। ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় তো এই কারণে, কারণ যত বড় বড় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জন্ম নিয়েছে সব ডাকসুর মাধ্যমে নিয়েছে। পরবর্তীতে এরা দল গঠন করেছে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না। এবং ডাকসু থেকে আমরা সর্বশেষ যে নেতা পেয়েছি নূর, গোলাম রব্বানী, এরা তো, এদেরকে নিয়ে আপনি কি বলবেন? এরা কি সবচেয়ে বাজে উদাহরণ নাকি ভালো উদাহরণ? এরা তো একটা দলের মধ্য দিয়েই নির্বাচিত হয়েছে, এদের ইতিহাস পড়লেই তো বোঝা যায় এরা দলের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে। আর এদেরকে নিয়ে আমি কি বলবো, ওদেরকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি। ছাত্র জনতার এই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে আপনি সেদিন রাজু ভাস্কর্যের সামনে বলছিলেন যে তাহলে কি শেখ হাসিনার বক্তব্যই ঠিক? আপনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন?
আমি আপনার প্রশ্নটা বুঝিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে যে আপনারা সাধারণ শিক্ষার্থীর অংশ নিল, কিন্তু আপনি রাজু ভাস্কর্যের সামনে বলছিলেন এটা বলার কারণ ছিল যে এই যে এখন আসলে তো যারা সর্বপ্রথম রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা বলার প্রয়োজন ছিল, তারা এখন বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছি না, কিন্তু দলীয় রাজনীতি অবশ্যই থাকতে হবে। তো এর মানে তো এই হয়ে যায় যে শেখ হাসিনা যখন বলেছিলেন যে ছাত্রদেরকে ফোকাস করে সামনে রেখে কিছু দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাহলে তো এটাই সত্যি হয়ে যায়। ও হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি নিজেও দেখছেন হয়তো, যদি আপনি অনেক ব্যস্ত। এটা নিয়ে আপনি কি বলবেন? এদিকে নিয়ে অনেক প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নের মুখোমুখি হচ্ছে। সমন্বয়ক প্যানেলে আমি নেই, সেহেতু আমি জানি না, কিন্তু ওনারা যে চাচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করতে, ওটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ এটা এখন সময় উপযোগী একটা বিষয়। আমাদের রাজনৈতিক দল প্রয়োজন যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই। আর পূর্ববর্তী যে দলগুলো আছে এরা আসলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, এখনও তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। আপনি কি সমন্বয়কদের উপর পূর্ণ আস্থা রাখতে পারেন এখনো? আস্থা আমি ওদের উপর কেন আস্থা রাখবো? যদি ওরা একটা দল গঠন করে, দলের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য তাদের দল হয়ে কাজ করে, তাহলে হয়তো তখন আস্থার জায়গায় তৈরি হবে। যেহেতু এখন ওরা দলই গঠন করে নাই, তাহলে ব্যক্তিদের উপর আমার কিসের আস্থা? আমি তো দলের উপর আস্থা রাখি। আরেকটি বিষয়, সঞ্জিদা আনোয়ার চৌধুরী, আপনি বারবার বলেছেন, প্রত্যেকবারই বলেছেন আপনি সাধারণ শিক্ষার্থী এবং তারা আসলে সমন্বয়ক থাকার এখন কিসের সমন্বয়ক? কাজ তো হয়ে গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই প্রভাবটা, সমন্বয়ক প্রভাবটা এটা আসলে থাকবেই, যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থান ছিল। অভ্যুত্থানের পরবর্তী আমরা একটা বিপ্লব আশা করেছিলাম, যদিও বিপ্লবটা পুরোপুরিভাবে হয়নি, কারণ আরও অনেক প্রতি বিপ্লবের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা এখানে অবস্থান করছি, এভাবে অনেকেই অনেক জায়গায় অবস্থান করছে, আর ওরা আসলে এখন ফোকাস। ত্রাণের টাকা বন্যার্তদের না দিয়ে ব্যাংকে কেন রেখেছেন সমন্বয়করা, এমন একটি প্রতিবেদন করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বন্যার্তদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি? তহবিলের টাকা বন্যার্তদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন? সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে। ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে, যা দেখে কেউ কেউ আপ্লুত হয়েছিলেন। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই সব অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগ্রহিত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মূলত এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ভিডিওতে ত্রাণের টাকা ব্যাংকে কেন রাখা হয়েছে তার বিস্তারিত জানিয়েছেন তিনি। হাসনাত বলেন, তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পেছনে কারণ কি? কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে
ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না। নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকার যে তহবিল গঠন করেছে সেখানে টাকাগুলো দেওয়া হবে। আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন তারা সেই টাকাগুলো রেখেছে বনবাসীদের পুনর্নির্বাসন করার জন্য। তবে এই টাকা রেখে দেওয়ার পর এখন যেহেতু আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে, সেই সকল আলোচনা এবং সমালোচনা হতো না যদি তারা টাকা রেখে দেওয়ার পর তারা একটি স্ট্যাটাস দিত এবং তারা বলে যেত যে এই টাকাগুলো পরবর্তী কাজে লাগানো হবে। কিন্তু তারা এমন কথা না বলার কারণে শেষ পর্যন্ত এমন দিন দেখতে হয়েছে এবং তাদেরকে নিয়ে মানুষ অনেক খারাপ মন্তব্য করে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত সেই সকল বিষয়গুলোর সমাধান হচ্ছে এবং সেই সাথে সেই সকল সমন্বয়করা এবার একে একে মুখ খুলতে শুরু করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে অগ্নিকন্যা সানজিদার এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে, তবে কি এটাই হচ্ছে শেষ ডিসিশন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।